সকলকে স্বাগত আবার একটি নতুন ভিডিওতে। আমরা এই জয়েন্ট পেন নিয়ে বিভিন্ন আলোচনা করছি। সব ধরনেরই মোটামুটি আমরা লোয়ার নিচের দিকের অর্থাৎ কোমর, তারপরে হাঁটুর জয়েন্ট পেন নিয়ে তার এক্সারসাইজগুলো নিয়ে আমরা কথা বললাম। আজকে আমরা কথা বলবো স্পন্ডাইলোসিস। আমরা যখন ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবু একটা কথা বলেন, অনেকেই শুনি যে স্পন্ডাইলোসিস হয়েছে। জিনিসটা কি সেটা আজকে আমরা বুঝবো, আর কোথায় কোথায় হয়, কি সমস্যা তৈরি হয়, উপায় কি, এগুলো সব জানবো আস্তে আস্তে। সঙ্গে থাকুন। এখন এই স্পন্ডাইলোসিস যে দু রকমের, মানে দুটো জায়গাতে হয়। একটা হচ্ছে সার্ভাইকাল আর একটা হচ্ছে লাম্বার। সার্ভাইকাল মানে হচ্ছে আমাদের ঘাড়ে, আর লাম্বার মানে হচ্ছে কোমরে। এটা অন্য কিচ্ছু নয়, এটা এক ধরনের স্পাইনের অস্টিওআর্থারাইটিস, অর্থাৎ আমাদের শিরদাঁড়ার বাত বলতে পারি আমরা। তাহলে সেই কি ধরনের উপসর্গ আমরা পাবো? মোটামুটি একই ধরনের উপসর্গ এদিক ওদিক করে পাওয়া যায়, কিন্তু কিছু জিনিস এটাকে অন্যগুলোর থেকে পার্থক্য করে, সেটাতে আমরা আসছি পরে। এখন এই স্পন্ডাইলোসিস সেটা আমাদের শিরদাঁড়ার যে হাড়গুলো আছে তার ঠিক উপরে আর নিচে হয়। এই বললাম ঘাড় সব থেকে প্রথম শুরু হচ্ছে আমাদের শিরদাঁড়ার হাড়গুলো সেখানে, আর নিচে অর্থাৎ কোমরের দিকটাতে শুরু হয়। এখন একটা দুটো কেস বললে বুঝতে পারবেন যে কিভাবে এই পেশেন্টগুলো আসে বা কি কি সমস্যা নিয়ে। হঠাৎ করে একটা 60 আর 60 বছর বয়সের একটা ভদ্রলোক আমার কাছে আসেন, এসে বলেন যে আমার প্রচন্ড মাথা ঘুরছে, যখনই কাজ করছি বা উঠতে গেলে প্রচন্ড মাথা ঘুরছে, অথচ প্রেশার চেক করছে, প্রেশার নর্মাল। আমিও চেক করলাম, প্রেশার নর্মাল আছে। এখন ওনার শুধু মাথা ঘোরাটাই, আমার কাছে মেডিসিন খাচ্ছিলেন ওই যে পেটের সমস্যার জন্য। তখন বলেনি এরকম ঘাড়ে ব্যথা হয় মাঝে মধ্যে। আমি অনেক কিছু জিজ্ঞাসা করার পর আমাকে বললো যে আমার ঘাড়েও ব্যথা হতো, আগে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস ধরা পড়েছিল। তো সেটা আর আমাকে বলেনি তখন। আমি এক্সরে করে দেখলাম, হ্যাঁ সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আছে ওনার। তো ওনার মাথা ঘোরাটা ওইখান থেকেই আসছে, আর মাথা সব সময় একটা ধরে থাকে। এটা কারণ, এটা এক ধরনের সিমটমস পাই আমরা। আর এক ধরনের কি পাই, কিছু কিছু ভদ্র মহিলারা, বিশেষ করে আমি দেখেছি এগুলো ভদ্র মহিলারা এসেই বলেন যে ডাক্তারবাবু যখন আসছি, যখন বাড়িতে থাকি, মাঝে মধ্যেই একটা হাতের টিংলিং সেন্সেশন তৈরি হয়। টিংলিং মানে ঝনঝনানি, আঙুলের এই জায়গাগুলো তো ঝনঝনানি ভাব বা অসাড় হয়ে যাচ্ছে, এই ধরনের একটা জিনিস তৈরি হয়। সাথে কি একটা পেন, কাঁধ থেকে ব্যথাটা হাতের দিকে নামে, সেটা যে কোনো একটা দিক হাতে বা দুটো হাতেও হতে পারে। এটাই এই স্পন্ডাইলোসিস হলে যদি না বুঝতে পারে যে ঘাড়ে ব্যথা, অনেক সময় এই ঘাড়ের ব্যথাটা আমাদের হাতে রেফার করে, এটাকে রেফার পেন বলি আমরা। এই ধরনের সিমটম নিয়েও আসতে পারে। পুরোপুরি ডিরেক্ট ঘাড়ে ব্যথা নিয়েও আসতে পারে। এখন এটা গেল সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। যদি লাম্বারে হয় অর্থাৎ কোমরে হয়, তাহলে কি হবে? কোমরে হলেও ব্যথাটা কোমরেই থাকবে, কিন্তু এরও রেফার পেন হয়। রেফার পেনটা কিরকম হয়? অনেক সময় এসে বলে ডাক্তারবাবু হাঁটুতে প্রচন্ড ব্যথা হচ্ছে। এই ব্যথাটা যে হাঁটুরই ব্যথা সেটা প্রথমে বোঝা যায় না। যখন প্রশ্ন করতে করতে আসি তখন বোঝা যায় যে কোমরেও ব্যথা থাকে, অথচ হাঁটুতে কোনো সমস্যা নেই। কোমরের ব্যথাটা হাঁটুতে রেফার হয়। পায়ের গোছাগুলো পিছন দিকে, যে আমরা হ্যামস্ট্রিং বলি, সেই জায়গাটাতে ব্যথা হয়, টান ধরে, বলে ডাক্তারবাবু খাল ধরে যায়, একটা অসাড় ভাব হয়, পা ভারী হয়ে যায়, মনে হচ্ছে যেন বালিশের, পেশেন্ট বয়স্ক যারা অনেক বয়স হয়ে গেছে 70-75 বছর, তারা এসে বলেন যে মনে হচ্ছে ডাক্তারবাবু বালিশের উপরে যেন পা দিয়ে চলছি, এতটা ফোলা ফোলা লাগে পায়ের তলাগুলো। এইগুলো হলো লাম্বার স্পন্ডাইলোসিসের সিমটমস। যন্ত্রণাটা তো হচ্ছে কমন, সেটা আর আমি আলাদা করে কিছু বললাম না। এখন এইগুলো হলে আপনি কি দেখতে পাবেন? এক্সরে রিপোর্ট যদি হয়, এক্সরে এর একমাত্র ডায়াগনস্টিক টেস্ট হলো, ফার্স্ট লাইন অফ টেস্ট হলো এক্সরে, অর্থাৎ প্রথমেই এক্সরে। কোনো রক্ত পরীক্ষার গল্প এখানে অতটা নেই। অনেকেই বলে যে আপনি প্রচুর রক্ত পরীক্ষা করেছি, কিছুই পাবেন। আরে বাবা, অস্টিওআর্থারাইটিস হয়েছে, এটা এই প্লেন এক্সরে করলেই তো বোঝা যায়, তার জন্য এত রক্ত পরীক্ষা করার তো প্রয়োজন নেই। ইউরিক অ্যাসিড যদি বাড়ে তখন রক্ত পরীক্ষার প্রশ্ন আসে। এখন এই যে এক্সরেতে কি পাবেন, আমি আগের ভিডিওতে, প্রথম ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে কি কি জিনিস পাওয়া যায় আমাদের জয়েন্ট পেনে।
এখানেও ঠিক তাই। স্পন্ডালোসিস হলে ওখানকার হাড়গুলোর মধ্যে গ্যাপ কমতে থাকে, অনেক সময় স্পার তৈরি হয়, অর্থাৎ একটা প্রজেকশন, হাড় থেকে আর একটা সরু প্রজেকশন বেরোতে থাকে, একটু এক্সট্রা হাড় গ্রোথ হয়, সেখান থেকে ব্যথা হয়। অনেক সময় হাড়গুলো বাঁক শুরু হয়, বা সিডারা যে নর্মাল কার্ভেচার সেখান থেকে আস্তে আস্তে বাঁক নিতে থাকে, এরকম প্রথম হাফ এস, তারপরে আস্তে আস্তে এস, এইভাবে বাঁক নিতে শুরু করে। আর কি হতে পারে, ওখান থেকে আমাদের হার্নিয়েশন হতে পারে, ডিস্ক হার্নিয়েশন। এটা এক্স রেতে অতটা ধরা পড়বে না, এটা এমআরআই করলে তারপরই ধরা পড়ে ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক বালজি যদি থাকে তখন ধরা পড়ে এগুলো। এইগুলোর জন্য যখনই আমাদের একটা হাড় থেকে আরেকটা হাড়ের মধ্যে গ্যাপ কমে যাচ্ছে, তখন এখানে নার্ভগুলোর মধ্যে কম্প্রেশন শুরু হয়। ওই কম্প্রেশনের জন্য আমাদের ব্যথা, টিংলিং সেন্সেশন, হাতে পায়ে খাল ধরা এইগুলো তৈরি হয়। যখন এই ব্যথাটা মানে নার্ভটা অতিরিক্ত প্রেস হয়, তখনই ব্যথাটা সহ্যের বাইরে চলে যায়। আর এই সময় কি আমাদের তো মোটামুটি জয়েন্টগুলো ফ্লেক্সিবল, কোমর আমরা সামনের দিকে ঝুঁকাই, সোজা হই। শীতকালে হয় কি, এইগুলো অনেক স্টিফনেস ডেভেলপ করে, অর্থাৎ শক্ত হয়ে যায় এই জায়গাগুলো। তো সুতরাং শীতকালে এই ব্যথা অতিরিক্ত বাড়তে থাকে, যতটা আপনার অন্য সিজনে না পাবেন, শীতকালে এই ব্যথাটা অতিরিক্ত হয়। এখন আপনি এক্স-রে ফাইন্ডিংস গুলো দেখলেন, দেখালাম, বুঝলেন। এটা একটা ছোট্ট টিপস যদি বলি, শীতের জন্য বা অন্য সিজনেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। শীতে যতটা পারবেন গরম সেঁক দিন, শুকনো সেঁকটা সব থেকে বেস্ট হবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। আমার মতে যদি বলেন, শুকনো সেঁকটা দিন, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার দিতে পারেন। এর ট্রিটমেন্ট কি? এটা পুরোপুরি একটা নট কিউরেবল ডিজিজ। কেন বললাম? আগেই বলেছি, অস্টিওআর্থারাইটিস পুরোপুরিভাবে ঠিক হয় না। এটা ভালো রাখা যায়, কিন্তু কোনোভাবে ঠিক করা যায় না, কারণ এটা বয়সের সাথে সাথে তৈরি হয়। এইগুলো হাড় যেটা আছে আমাদের, সেগুলো ক্ষইতে শুরু করে, সেখানে ক্যালসিয়াম ডিপোজিশন, ভিটামিন D3 ডিপোজিশন কমতে থাকে, সুতরাং হাড়ের ক্ষয় তৈরি হয়। দেখবেন মহিলাদের ক্ষেত্রে যদি আমি বলি, মহিলাদের ঠিক মাসিক বন্ধ হয়, তারপর থেকে আস্তে আস্তে এই যন্ত্রণাগুলো শুরু হয়। যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, সে আগে থেকেই বুঝতে পারে, কিন্তু মাসিকটা বন্ধ হওয়ার পর থেকেই কিন্তু আস্তে আস্তে জিনিসটা বাড়তে থাকে। কারণ আমাদের হরমোনাল মাসিকের মানে মেয়েদের ক্ষেত্রে হরমোনের সাথে আমাদের ভিটামিন D3 ডিপোজিশনের একটা সম্পর্ক থাকে। সুতরাং তখন হরমোনাল ব্যালেন্সগুলো তো কমতে থাকে, মাসিকের সময় যে ধরনের হরমোনগুলো আমাদের বাড়ে সেগুলো কমতে থাকে, ওই জন্য ওখানে আরো ব্যথাটা বাড়তে থাকে। ছেলেদের ক্ষেত্রে এটা একটু আস্তে আস্তে পরে তৈরি হয়, 50, 55 বছর, 60 বছর বয়সে তৈরি হয়, কিন্তু ফ্যামিলি হিস্ট্রি থাকলে বা কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকে, এগুলো অনেক আগে থেকে তৈরি হয়। এখন আসছি এর এক্সারসাইজগুলোর মধ্যে। কোমরের এক্সারসাইজ আমি আগেই দেখিয়েছি, ভিডিও করেছি, দেখে নেবেন। ঘাড়ের ব্যায়ামগুলোর আমি একটা অন্যদিন ভিডিও করব, অবশ্যই সেগুলো দেখে নেবেন। এখন আসি কিছু মেডিসিন আমরা এগুলোতে ইউজ করি। যেমন মেডিসিন যদি বলি, যেমন ধরুন কিছু পেশেন্ট এসে বলে আমাদেরকে, ডাক্তারবাবু আমি যখন সকালে উঠি না, একদম হাঁটতে পারি না, উঠে আমাকে একটু বসে আস্তে আস্তে ধরে ধরে হাঁটতে হয়, তারপর আমি একটু সচল হয়, কোমরে ব্যথাটা তখন একটু কমে, বা ঘাড়ে ব্যথাটা তখন একটু কমে আস্তে আস্তে, কিন্তু যখনই আরো বেশি হাঁটি তখন কিন্তু আরো যন্ত্রণা শুরু হয়। এগুলোর ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোর খুব বেশি ইউজ করি, 200 ডোজটা ইউজ করি। এরপর কিভাবে দেব কি না দেবো এগুলো পুরো ডাক্তারবাবুর উপর নির্ভর করে বা আমার উপর নির্ভর করে। আর কি রকম আছে, কিছু পেশেন্ট আছে, ডাক্তারবাবু আমি কাজকর্ম তো একদমই করতে পারছি না, না হাঁটতে পারছি, না বসতে পারছি, আরো না দাঁড়াতে পারছি, খুব কষ্ট হচ্ছে। যখন কষ্ট হচ্ছে একটু যে শুয়ে পড়লে বেশ আরাম লাগে। রাত্রে যখন শুই কিচ্ছু বুঝতে পারি না যে আমার কোনো কষ্ট ছিল, বা কোমরে কোনো ব্যথা বা ঘাড়ে কোনো ব্যথা ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া অ্যালবা ইউজ করি। যদি দেখি যে এই একই কথা বলছে, কিন্তু বলছে গরমে অনেকটা আরাম লাগছে, তাহলে আমরা আরসালফ্লেভাম ব্যবহার করি। আবার কিছু কিছু পেশেন্ট এসে বলে, দাদু হাঁটতে চলতে তো পারছি না, যখন শুয়ে থাকছি পায়ে টান ধরছে, হাঁটতে গেলেও পায়ে টান ধরছে, টান ধরাটা বিশেষ করে রাত্রির দিকে বুঝতে পারছি, পেচ্ছাপও চেপে রাখতে পারছি না, একদম কি যে হচ্ছে বুঝতে পারছি না। তখন আমরা অনেক ক্ষেত্রে কস্টিকাম ইউজ করি। কস্টিকাম খুব কাজে দেয় এই ক্র্যাম্পিং পেনের ক্ষেত্রে। আরো প্রচুর মেডিসিন আছে,
এগুলো জাস্ট আমি এক্সাম্পল হিসাবে দিলাম যাতে সিমটমস উপসর্গগুলো আপনারা বুঝতে পারেন। এইগুলোই হলো অস্টিওআর্থারাইটিস মানে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলুন, লাম্বার স্পন্ডাইলোসিসের বিভিন্ন জিনিসগুলো। এখন এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি করবেন? এক্সারসাইজ তো অবশ্যই করতে হবে। এই অস্টিওআর্থারাইটিস হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে হবে। আপনি পেন ক্লিয়ার খেয়ে যাচ্ছেন, কিচ্ছু হবে না, তাতে আপনার সমস্যা বাড়বে, পেনটা কমবে কিন্তু আদার সমস্যা বাড়বে। হোমিওপ্যাথিক কনজারভেটিভ ট্রিটমেন্ট করুন, সাথে কি থাকছে? ফিজিওথেরাপি আর ছোট ছোট জিনিস মেনে চলা। এখন যদি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয় কি করবেন? বালিশে শোয়াটা বন্ধ করুন। বালিশে শোয়া বন্ধ মানে অনেকে এটা করে যে বালিশে একদমই শোয়া বন্ধ করে দেয়, এটা খারাপ। আমরা বালিশে না শুতে বলার কারণটা কি? আমাদের ঘাড় আর এই মাথা যখন আমরা শুই, বালিশে শুলে একটু উঁচু হয়ে থাকে ঘাড়ের থেকে, আর যে বালিশ ছেড়ে দিলে মাথাটা নিচু হয়ে থাকে। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে ঘাড় আর মাথাটাকে সমান্তরাল রাখা। ওই জন্য কিছু একটা চাদর হোক, কিছু একটা ভাঁজ করে সেটাকে মাথায় দিয়ে শোন, যাতে সমান সমান থাকে, ঠিক আছে? সুতরাং একদম ছেড়ে শোবেন না, আর একদমই উঁচু জিনিসে শোবেন না। 2 কি করবেন? কলার বেল্ট ইউজ করুন, যাতে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়। যত মুভমেন্ট রেস্ট্রিক্টেড হবে তত আপনার ব্যথা কম থাকবে, আপনি সুস্থ থাকবেন। কোমরের ক্ষেত্রেও তাই, বেল্ট ইউজ করুন। কাজকর্ম করতে গেলে শোয়ার সময়টা বাদ দিয়ে বাকি সময়টা এই দুটো জিনিস ইউজ করুন। এইগুলোই হলো আপনার সাধারণ জিনিস। তাছাড়া আপনি আপনার যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন বা ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করছেন, ওনাকে বলুন, আরো ভালো করে বোঝাবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।